কোশ্চেন যেটা ফার্স্ট কোশ্চেন আমরা পাচ্ছি সেটা হচ্ছে বলছে দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট, আই শ্যাল হ্যাভ ইট উইথ অ্যাসোসিয়েট উইথ। মানে এই স্লোগানটা কে দিয়েছিল বা কোন সময়ে দিয়েছিল? অপশনগুলো তুমি দেখো, খিলাফত মুভমেন্ট, পুনা প্যাক্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, হোম রুল মুভমেন্ট। দেখো তোমরা যদি এই কোশ্চেনটাকে একটু আলোচনা করো তাহলে দেখতে পাবে যে খিলাফত মুভমেন্ট কি? খিলাফত মুভমেন্ট দেখো রিলেটেড টু মুসলিম ইউনিটি আফটার ওয়ার্ল্ড ওয়ার 1, মানে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে যে খিলাফত মুভমেন্ট হয়েছিল কিন্তু যেটা মুসলিম ইউনিটির সাথে রিলেটেড। তো এই স্লোগানের সাথে কোনো সাথ নেই। নেক্সট হচ্ছে পুনা প্যাক্ট এগ্রিমেন্টটা হয়েছিল গান্ধী এবং আম্বেদকরের মধ্যে অন সেপারেট ইলেকটোরেটস রিগার্ডিং। নেক্সট হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু হয়েছিল 1930 সালে, যেটা এটার সাথে রিলেটেড নয়। নেক্সট আমরা অপশন দেখবো, সেটা হচ্ছে হোম রুল মুভমেন্ট হচ্ছে তোমার বাল গঙ্গাধর তিলক লেড করেছিল এবং অ্যানি বেসান্তের সঙ্গে, যেটার জন্য এটা সঠিক উত্তর হয়ে যাবে যে হোম রুল মুভমেন্ট। এবার বাল গঙ্গাধর তিলক কে ছিলেন আমরা বুঝবো। দেখো, বাল গঙ্গাধর তিলক ছিলেন যে মহারাষ্ট্রের পুনার চিৎপাবন বংশীয় ব্রাহ্মণ সন্তান ছিলেন। জন্ম হয়েছিল 1856 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের রত্নাগিরিতে। এবং তিলককে তোমার বলা হচ্ছে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়। তিলককে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়, বিক্ষোভের জনক হয়। মানে যেখানেই আন্দোলন হচ্ছে যা হচ্ছে তুমি বাল গঙ্গাধর তিলককে সব সময় সব জায়গাতে পেয়ে যাবে। তার জন্য ইন্ডিয়ান আনরেস্ট মানে রেস্টের কোনো জায়গা নেই, সব সময় মানে আন্দোলনের সঙ্গে পাবে। এই উপাধি দিয়েছিল ব্রিটিশ সাংবাদিক তোমার ভার্টেলিন চিরল। এবং তিলক লোকমান্য নামেও কিন্তু বিরাট প্রচলিত ছিল। এবং তিলককে মারাঠা কেশরীও বলা হয়। তার বই গীতা রহস্য ব্রহ্মদেশের মালন্দেয় নির্বাসিত থাকাকালীন তিনি লেখেন। এবং তিলককে জাতীয় আন্দোলনে সক্রেটিস বলা হয়। তিনার পত্রিকা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ, ইংরেজি ভাষায় ছিল মারাঠা, আর মারাঠা ভাষায় ছিল কেশরী। খুব গোলমাল হয়, ইংরেজি ভাষায় ছিল মারাঠা এবং মারাঠা ছিল তোমার কেশরী ভাষায়। মারাঠা ভাষায় আর একটা পত্রিকা ছিল যেটা হচ্ছে কেশরী বেশ, যেটা সাপ্তাহিক পত্রিকা ছিল। এবং 1893 সালে গণপতি উৎসব এবং 1895 সালে শিবাজী উৎসব তিনি শুরু করেন। পরবর্তীতে শিবাজী উৎসব মহারাষ্ট্রে কিন্তু জাতীয় উৎসবে পরিণত হয়। এবং 1897 সালে পুনার অত্যাচারে প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড এবং তার সহকারী লে অ্যাটাস্টকে দামোদর হরিচাপেকার এই চাপেকার ভাতের দায়ে হত্যা করেন। এবং তিলকের বক্তৃতা ও উত্তেজনামূলক রচনাকে দায়ী করে রাজদ্রোহিতার অপরাধে তাকে 18 মাসের সাজা দেওয়া হয়। তিলক কি ছিল? লন্ডনস্থ বন্ধুগণ বিশেষত ম্যাক্স মুলার ও হান্টার সাহেব মহারানী ভিক্টোরিয়ার কাছে আবেদন করলে তাকে মুক্তি দেওয়া হয়। এবং তিলকের তারপরে তুমি দেখতে পাবে কংগ্রেসের অন্তর্ভুক্তির পক্ষে ছিলেন অ্যানি বেসান্ত এবং সুব্বারাও তিলক এর বিপক্ষে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা। এবং 1985 সালে গোপাল কৃষ্ণ গোখলে ও অমিত শাহ মেহতা মারা যাবার পর অ্যানি বেসান্তের চেষ্টায় তিলককে কংগ্রেসে কিন্তু আবার যোগদান করে। এবং 1916 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে পুনাতে তিনি হোম রুল লীগ গড়ে তোলেন। এই সময়ে তিনি একটা কথা বলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবো। এই যে আজকের কোশ্চেন, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই উইল হ্যাভ ইট, আমি এটা নিয়েই ছাড়বো। এই সময়ে তিলক লোকমান্য ভাবে ভীষিত হয় এবং 1920 সালে 31 জুলাই লোকমান্য তিলক কিন্তু মারা যান। এই গেল এই কোশ্চেনের আমাদের বিস্তারিত আলোচনা, যেটা তোমরা আশা করছি পুরোটা বুঝতে পেরেছ। এরপর দেখবো পরবর্তী কোশ্চেন্স। দেখো এর পরের কোশ্চেনে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট ফর চন্দ্রযান-3। চন্দ্রযান-3 জন্য বলছে এখানে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট বা ভুল জানতে চেয়েছে চন্দ্রযান-3 রিগার্ডিং। দেখো তুমি অপশনগুলো একটু দেখো, বলছে লঞ্চ ফ্রম বিক্রম সারাভাই স্পেস সেন্টার অন জুলাই 14, 2023। জুলাই 2023-এ কিন্তু সতীশ বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছিল।
নম্বর অপশন বলছে ইন্ডিয়া বিকাম দ্য ফোর্থ কান্ট্রি টু লিড দ্য মুন টু দ্য টু ল্যান্ড অন দ্য মুন, একদম ঠিক, যে ইন্ডিয়া ফোর্থ কান্ট্রি যেটা কিনা মুনে ল্যান্ড করেছিল। 3 নম্বর অপশন কি বলছে, ইটস কনসিস্ট অফ এ লুনার ল্যান্ডার নেমড বিক্রম অ্যান্ড রোভার নেমড প্রজ্ঞান। ইট কনসিস্ট, এটা সঙ্গে নিয়ে গেছিল বিক্রম, যে ল্যান্ডার মানে যেটা দিয়ে ল্যান্ড করবে সেটা হচ্ছে বিক্রম, এবং রোভার যেটা দিয়ে ও চলে যাবে, সেটা মানে হেঁটে চলে যাবে, সেটা হচ্ছে প্রজ্ঞান। ইটস বিকাম দ্য ফার্স্ট মিশন টু ল্যান্ড নিয়ার লুনার সাউথ পোল। এটা প্রথম এমন হলো যেটা চাঁদের সাউথ পোলে ল্যান্ড করলো। এই 4টে অপশনের মধ্যে আমাকে জানতে চেয়েছে কোনটা, কোনটা ভুল সেটা জানতে চাইছে। মানে তাহলে 3টে অপশন আমাদের ঠিক হবে, একটা ভুল হবে, সেই ভুলটাকেই কিন্তু আমাদের খুঁজতে বলেছে। কালকে তো কোশ্চেনটার একটু ডিটেলিংয়ে যাই তাহলে বুঝতে পারবে। কোশ্চেনটা আমাদের বলছে, এবার অপশনগুলো আমি একটু দেখে নিই, অপশনগুলো কি কি বলছে। প্রথম দেখো, তোমাকে এখানে যেটা আমাকে বলছে যে লঞ্চ ডেট, যেটা আমাকে প্রথম বললো, যে এখানে প্রথম অপশানে আমাকে যেটা বললো যে লঞ্চ ডেটের কথা, লঞ্চ ডেট একদমই ঠিক। লঞ্চ ডেটটা কিন্তু আমাদের হচ্ছে 14 জুলাই 2023, একদম ঠিক কথা, এটা নিয়ে কোনো ভুল নেই, এটা একদম ঠিক। বেশ, তারপরে বলছে কি যে লঞ্চ ফ্রম সতীশ ধাওয়ান, লঞ্চ ফ্রম বিক্রম সারাভাই স্পেস সেন্টার, না এই জায়গাটা ভুল আছে, এইটা ঠিক কিন্তু এই জায়গাটা ভুল আছে। এটা অ্যাকচুয়ালি লঞ্চ করা হচ্ছে কোথা থেকে, এটা লঞ্চ করা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে, বিক্রম সারাভাই কিন্তু হবে না। তাহলে আমাদের ভুল আছে বলতে গেলে এই পোর্শনটা, মানে এই অপশন 1টা কিন্তু ভুল। তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলো কিন্তু সবই ঠিক। হ্যাঁ, যে ইন্ডিয়ার 4 নম্বর দেশ যেটা তোমার এখানে ল্যান্ড করেছিল, এটা কিন্তু একদমই সঠিক। তারপরে ইট কনসিস্ট লুনার বিক্রম নেম প্রজ্ঞান, একদমই ঠিক কথা। তারপরে হচ্ছে ইন্ডিয়াতে বিকাম দ্য ফার্স্ট মিশন টু ল্যান্ড নিয়ার লুনার সাউথ পোল, এটাও একদমই ঠিক। মানে 4টে, মানে 2, 3 এবং 4 একদমই ঠিক, বাট 1 নম্বরটাই কিন্তু ভুল আছে। তাহলে আশা করছি তোমাদের বোঝা গেছে এই কোশ্চেনটা কি উত্তর। IUCN রেড লিস্ট ইজ এ ক্যাটালগ অফ, আইসিউএনটা কি এটা জানতে চেয়েছে। দেখো অপশনগুলো দেখো, অপশন বলছে স্পিসিস থ্রেটেন্ড উইথ রিস্ক অফ এক্সটেনশন, কোশ্চেন এটা। বেশ, এটা গেল একটা অপশন এক্সটেনশন। বেশ, নেক্সট বলছে রেড সি হট স্প্রিংস আর রিভার্স। দেখো তোমাকে যদি তোমরা দেখতে চাও, এখানে উত্তর কিন্তু তোমাকে বেশি ভাবার দরকার নাই। এখানে সঠিক উত্তর একটাই, সেটা হচ্ছে স্পিসিস থ্রেটেন উইথ রিস্ক এক্সটেনশন। মানে যে সমস্ত প্রজাতিরা একদম ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড আছে, যা ক্রিটিক্যালি ভাবে খুব খারাপ অবস্থায় রয়েছে, তাদেরকে আইউসিএন লিস্টে তোলা হয়। যে আইউসিএনটা কি, আইউসিএন হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের জন্য, এবং যেখানে আইউসিএন রেড লিস্ট প্রোভাইড করা হয় যে ইনফরমেশন অন গ্লোবাল কনজারভেশন স্ট্যাটাস অফ প্ল্যানেট অ্যান্ড অ্যানিমেলস, যেগুলো প্ল্যানেট এবং অ্যানিমেলস রয়েছে তাদের যে গ্লোবাল কনজারভেশন, তাদেরকে যে আটকে মানে তারা যে একদম মানে শেষ হয়ে যাওয়ার মুখে রয়েছে, সেইগুলোকে স্পেসিফাই করা হয়। ইজ ক্লাসিফাইড স্পেসিফাই ইন ক্যাটাগরি সাচ অ্যাজ লিস্ট ইনডেঞ্জার্ড, যে একদম খুবই ইনডেঞ্জার্ড সিচুয়েশন রয়েছে সেটা একটা লিস্ট করে করা হয়। ভালনারেবল, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এবং এক্সটেন্ড, এইভাবে 3টে 4টে লিস্টে কিন্তু ওরা লিস্ট করে যে কিভাবে কোন প্রজাতি একদম এক্সটেন্ড হওয়ার মুহূর্তে রয়েছে বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড রয়েছে, সেইগুলোকে ইয়ে করে, সেটা হচ্ছে আইউসিএন এর কাজ। এরপর দেখবো আমরা পরবর্তী কোশ্চেন্স। এখানে দেখো পরবর্তী কোশ্চেন একটা সাহিত্য দিকে দিয়েছে, যে উইলিয়াম শেক্সপিয়ার কোন প্লেটা লিখেছে, দ্য লিউইস ক্যারল, ইএম ফরস্টার এইগুলো দিয়েছে। এটাও সহজ একটা জিনিস দিয়েছে। দেখো তোমরা যদি অপশনগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবে। দেখো উইলিয়াম শেক্সপিয়ার, এটা অপশন এটা 2-এর সাথে চলে যাবে, দি টেম্পেস্টের সাথে যাবে। আর তারপরে লুইস ক্যারল থ্রু দ্য লুকিং গ্লাস, মানে অপশন বিটা 3-এর সাথে চলে যাবে। তাহলে এই একটাই পড়ে রয়েছে, এটা এদিকে চলে যাবে। তার মানে আমরা ফাইনাল অ্যান্সার কি পাচ্ছি একবার দেখে নিই। ফাইনাল অ্যান্সার আমাদের কি আসছে, ও আমাদের আর একটা অপশন আছে বার্নার্ড শ, তা বার্নার্ড শটা আমাদের হয়ে যাবে তোমার ম্যান অফ ডেস্টিনিতে হয়ে যাবে। তার মানে আমরা যদি দেখি যে এটা হয়ে যাচ্ছে 2,
আরেকবার দেখি, এটা হয়ে যাচ্ছে আমাদের টু, এটা টুতে চলে যাচ্ছে। বেশ, এটা টুতে মানে হচ্ছে তোমার টেম্পেস্টে চলে যাচ্ছে, লুইস কার্নল থ্রু দ্য লুকিং গ্লাস, লুইস কার্নল থ্রু দ্য লুকিং গ্লাস, আর এটা টু। বেশ, আর তারপর হচ্ছে অপশন সিটা, ইএম ফাস্টার, ইএম ফাস্টার হয়ে যাবে তোমার, ইএম ফাস্টার কি আছে, ইএম ফাস্টার এ প্যাসেজ টু ইন্ডিয়া, মানে অপশন ফোরে চলে যাবে এম ফাস্টার। আর যেটা ফোর অপশন রয়েছে মানে আমার বার্নার্ড শ, সেটা হয়ে যাবে ম্যান উইথ, ম্যান অফ ডেস্টিনি। তাহলে আশা করছি তোমাদের পুরোটা বোঝা গেছে এটা। মানে আমরা যদি অপশনগুলো চেক করি তাহলে অপশনের মধ্যে আমাদের সঠিক অপশন এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে। এই দেখো, অপশন এ, একবার আমি চেক করে নিই, না সরি ভুল বললাম, কারেক্ট অপশন হয়ে যাবে অপশন টু, অপশন টু, কারণ এটা টুর সাথে হচ্ছে, আর বিটা থ্রির সাথে হচ্ছে, সিটা ফোরের সাথে হচ্ছে, ডিটা ওয়ানের সাথে হচ্ছে। তাহলে অপশন কিন্তু টু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখি। দিয়েছে যে বলছে, তোমার এখানে কোশ্চেনে বলছে ইন হিউম্যানের মধ্যে ক্যালসিয়াম প্লেজ এ রোল, ক্যালসিয়াম কি রোল প্লে করে। দেখো এখানে অপশনগুলো তুমি ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে এখানে অপশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের কাজ কি জানতে চেয়েছে, তো এটার জন্য আমি বারবার বলছি অপশন দেখা খুব জরুরি। প্রথম বলছে বোন ফরমেশন, ক্যালসিয়াম কি বোন ফরমেশন করে, তার উত্তর হচ্ছে হ্যাঁ করে। নেক্সট বলছে ব্লাড ক্লোটিং, ব্লাড ক্লোটিং কি ক্যালসিয়াম করে। তো দেখো ক্যালসিয়াম হেল্পস ক্লোটিং প্রসেস অ্যাক্টিভিটি অফ ক্লোটিং ফ্যাক্টরস, হ্যাঁ ব্লাড ফরমেশনের, ব্লাড ক্লোটিং মানে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রেও কিন্তু তোমার ব্লাড ক্লোটিং বা রক্ত জমাট বাঁধার ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম হেল্প করে। তারপরে যে মাসেল ফাংশন, মাসেল ফাংশনের ক্ষেত্রে মাসেলের বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম হেল্প করে। ক্যালসিয়াম আয়নস এসেন্সিয়াল ফর মাসেলস কনস্ট্রাকশন, নতুন মাসেল তৈরি করা, নতুন মাসেলের কাজ করা, এগুলো কিন্তু ক্যালসিয়াম করে। নেক্সট হচ্ছে ব্লাড ফরমেশন, ব্লাড ফরমেশন, ব্লাড ফরমেশন কিন্তু ক্যালসিয়াম করে না। তাহলে তা আমরা দেখলাম ব্লাড ফরমেশন যেটা, হেমাটাইটিস মেনলি ডিপেন্ডস অন আয়রন ভিটামিন বি 12, নট ক্যালসিয়াম। যে ব্লাড ফরমেশন সাধারণত আয়রন অথবা তোমার আয়রন এবং ভিটামিন বি 12 করে থাকে, ক্যালসিয়াম কিন্তু সেটা করে থাকে না। তাহলে এইখানে অপশনের মধ্যে দেখো অপশন বলছে অপশন এ বি অ্যান্ড ডি অনলি, তাহলে এটা হলো না, ডিটা তো আমার বাদ আছে, মানে ডিটা কোনটাতে বাদ আছে দেখে নাও তুমি শুধু। তাহলে দেখো অপশন তুমি এখানে বলছে এ বি সি অ্যান্ড ডি, তাহলে এটাও বাদ, ডিটা আমার হবে না, মাথায় রাখতে হবে এইটাই। তাহলে দেখো এখানেও ডি আছে, তাহলে অপশন বি একমাত্র আমাদের সঠিক হয়ে গেল, যেখানে আমাদের ডি এর কথা বলা নেই। তাহলে অপশন টু কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ আমরা কোশ্চেন পেয়ে গেলাম, অ্যারেঞ্জ দ্য সিকোয়েন্স অফ ন্যাশনাল ইভেন্টস ইন অর্ডার দেয়ার অকারেন্স। মানে এই যে কিছু ন্যাশনাল ইভেন্টসের কথা বলা হচ্ছে, এই ন্যাশনাল ইভেন্টসগুলো তাদের যে কত সালে তৈরি হয়েছে বা ইভেন্টস অনুযায়ী এইগুলোকে তোমাকে সাজাতে বলছে, যে ন্যাশনাল ইভেন্টসগুলো। তাহলে কি কি আমরা অপশানে পাচ্ছি, অপশানে আমরা প্রথম পাচ্ছি যেটা, সেটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযান এটা কত সালে তোমাদেরকে জানতে হবে। মার্স অরবিটারি মিশনস, তারপরে হচ্ছে তোমার কি আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ইকোনমিক লিবারাইজেশন। এই চারটে অপশন তোমাকে কত সালে ঘটেছিল সেগুলো জানতে চেয়েছে, এই কোন ঘটনাটা কত সালে ঘটেছে, তাহলেই তুমি বুঝতে পারবে এই কোশ্চেনটা। দেখো এখানে অপশনগুলো তোমরা যদি, মানে অপশন দেখার দরকার নেই, মোটামুটি তোমাকে ঘটনাটা জানতে হবে। দেখো স্বচ্ছ ভারত মিশন আছে, ইকোনমিক লিবারাইজেশন আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে। দেখো আমি তোমাদেরকে এক এক করে বলি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে 2005 সালে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। রাইট টু ইনফরমেশন অ্যাক্টটা কি, দেখো তথ্য জানার অধিকারের আইন একটা আছে, মানে এটা আমাদের 2005 সাল মানে বুঝতে পারছো কংগ্রেসের জামানা, কংগ্রেসের জামানায় কিন্তু এই আইনটা আছে। এবং এই আইনে বলা হয় যে গভর্নমেন্টের যে কোনো তথ্য সাধারণ মানুষ কিন্তু সে এই আইনের মাধ্যম দিয়ে জানতে পারবে। মানে কোন কোন দপ্তরে কটা লোক কাজ করছে, কত টাকা খরচা হয়েছে, কিভাবে কাজ হয়েছে, পুরো সরকারি দপ্তরের, যেটা ইন্টারনাল সিকিউরিটির সাথে কিন্তু হ্যাম্পার করে না বা সিকিউরিটির সাথে ইয়ে করে না, বাকি তুমি সমস্ত তথ্য কিন্তু জানতে পারবে। এই আইনটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা আমাদের আসে 2005 সালে। কিন্তু বর্তমান সময়ে
মনে রাখবে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আমাদের এই গভর্নমেন্টে এখন রাইট টু ইনফরমেশন অ্যাক্টটাকে একদম সংকুচিত করে দেওয়া হয়েছে, এবং তুমি যে কোনো ইনফরমেশন চাইবে তুমি ইনফরমেশন পাবেই না এদের কাছ থেকে। তো মনে রাখতে হবে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আর এটা পোস্ট অফিসের মাধ্যমে তুমি বা অনলাইন মাধ্যমে করতে পারো, এবং এটার জন্য তোমার চার্জেস লাগে 10 টাকা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে তোমরা ইনফরমেশন পেতে গেলে। নেক্সট হচ্ছে স্বচ্ছ ভারত মিশন অভিযান। স্বচ্ছ ভারত মিশন অভিযান তোমার আসে 2014 সালে। কত সাল? 2014 সালে আসে। মার্স অরবিটারি মিশন, নেক্সট হচ্ছে মার্স অরবিটারি মিশন আসে তোমার 2013 সালে। কত সাল? 2013 সাল। বেশ, নেক্সট আছে ইকোনমিক লিবারাইজেশন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 1991 সালে। 1991 সালে, হ্যাঁ 1991 সালে। হ্যাঁ আসুন দেখি লিবারাইজেশন। দেখো ইকোনমিক লিবারাইজেশনটা কি তোমাকে বুঝতে হবে। দেখো ইকোনমিক লিবারাইজেশন হচ্ছে যে 1990 সাল নাগাদ করে, ঠিক তার আগে কি হলো যে ভারতবর্ষে দেখা গেল ভারতের ইকোনমির অবস্থা খুবই খারাপ হয়ে গেল। মাত্র 15 ডেজের টাকা ছিল ভারতবর্ষের কাছে। তো সেই সিচুয়েশনে ভারতবর্ষের কাছে মাত্র 15 দিনের টাকা, মানে খুবই একটা খারাপ সিচুয়েশন। তো সেই সময়ে কি হলো যে ভারতের তখন অর্থমন্ত্রী বা দায়িত্ব ছিলেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং কি করলেন যে ভারতকে মানে তখন ফুললি আমাদের তখন ছিল কিন্তু একটা ক্যাপিটালিস্টিক ইকোনমির দেশ ছিল, এবং সেখান থেকে ভারতকে ওপেন মার্কেটের দেশ করে দেওয়া হলো। ইকোনমিক্সে আমরা কিন্তু এগুলো সম্বন্ধে ডিটেলস জানবো, যে ক্যাপিটালিস্ট কি, ইকোনমিক লিবারাইজেশন কি, এগুলো আলাদা করে ক্লাস তোমাদের ইকোনমির করতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে ইকোনমির 3টে ভাগ আছে, মিক্সড ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, এইভাবে 3টে ভাগ আছে। তো তখন আমাদের আস্তে আস্তে ওপেন মার্কেট করে দেওয়া হলো ভারতকে। বিভিন্ন কোম্পানিরা এসে এখানে আমাদের যখন ইনভেস্টমেন্ট করলো, তারপরে আমাদের কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে বা ইকোনমিক লিবারেশন হলো, যেটাকে আমরা বলে থাকি তোমার ইকোনমিক লিবারাইজেশন বলে থাকি। তাহলে এখানে আমরা অপশানগুলো যদি দেখি, তাহলে সব থেকে প্রথমে এই কটা অপশানের মধ্যে আমরা দেখতে পারবো যে এটা বললাম 2014, তার মানে সব থেকে প্রথমে অপশন ডি আসবে। অপশন ডি এখানে কোন অপশানে আছে? দেখো অপশন ডি আছে একমাত্র অপশন 4 এর মধ্যে, আর কোনো অপশানে নেই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের কোশ্চেন দেখবো। এরপর একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট দেওয়া হয়েছে, যে ইন্টারন্যাশনাল ইভেন্টে এখানে সেম একই কোশ্চেন, ক্রোনোলজি জানতে চেয়েছে ইন্টারন্যাশনাল ইভেন্টসের। তো এখানে দিয়েছে ফল অফ বার্লিন ওয়াল। ফল অফ বার্লিন ওয়াল অপশন এ তে বলছে। অপশন বি তে আমাদের কি বলছে? অপশন বি তে বলছে যে অ্যাপারথ্রেন্ড এন্ডস অফ সাউথ আফ্রিকা। অপশন সি তে বলছে অ্যাডাপশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বাই ইউএন মেম্বার্স বা ইউএন স্টেট স্টাবলিশড অফ ইউনাইটেড নেশনস। আমি আবারও বললাম, এই কোশ্চেনগুলোর মানে বলতে চাইছে এরা প্রত্যেকটার সালগুলোকে তুমি বলো, প্রত্যেকটার সাল বলতে পারলেই আমাদের এই কোশ্চেনটা হয়ে গেল। তাহলে দেখো প্রত্যেকটা সাল আমাকে কিন্তু জানতে হবে। দেখো প্রথম আছে ইউনাইটেড নেশনস কিন্তু সব থেকে প্রথমে এস্টাবলিশড হয়, সেটা কত সাল? 1945 সালে কিন্তু ইউনাইটেড নেশন এস্টাবলিশড হয়। নেক্সট হচ্ছে আমাদের তোমার তারপরের হচ্ছে অপশন এ পেয়ে যাবো, অপশন বার্লিন ওয়াল। ফল অফ বার্লিন ওয়াল। বার্লিন ওয়াল ফল হয় 1989 সালে। 1989 সালে বার্লিন ওয়াল ফল হয়। নেক্সট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো দেখো তারপর আমাদের নেক্সট অপশন যেটা পাবো সেটা হচ্ছে অপশন কোনটা করলাম আমরা? অপশন অফ সাউথ আফ্রিকা। অ্যাপারেন্ট অফ সাউথ আফ্রিকা, এটা তোমার হয় অ্যাপারেন্ট অফ সাউথ আফ্রিকা 1994 মানে 1994 সালে। নেক্সট হচ্ছে অ্যাডাপশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ এসডিজি হয় 2015 সালে। এটা হতে কত সালে? 2015 সালে। তার মানে আমরা সব থেকে প্রথমে দেখতে পেলাম যে ইউনাইটেড নেশনসের স্টাবলিশমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে 1945 সাল। মানে অপশন ডি আমাদের সব থেকে প্রথমে আসবে। অপশন ডি দেখো একমাত্র অপশন 4 এর মধ্যেই রয়েছে, তার মানে সঠিক উত্তর অপশন ডি। আমাদের সবকটা জানা লাগবে না, একটাই যদি আমরা ঠিকঠাকভাবে জানতাম তাহলেই কিন্তু করা যেতে পারতো এই উত্তরটা। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল এই কোশ্চেনের জন্য। পরবর্তী কোশ্চেন দিয়েছে, বলছে দ্য স্ট্রেট দ্যাট সেপারেটস দ্য নর্থ আন্দামান আইল্যান্ড ফ্রম দ্য গ্রুপ অফ আইল্যান্ড অফ মায়ানমার। যে মায়ানমারকে সেপারেট করেছে, দ্য স্ট্রেট সেপারেটেড ফ্রম দ্য নর্থ আন্দামান আইল্যান্ড এবং তোমাকে বলছে মায়ানমার আইল্যান্ডকে কোন দুটো স্টেট সেপারেট করেছে সেটা জানতে চেয়েছে। প্রথম স্টেট কি?
স্ট্রেট জিনিসটা কি এটা বুঝতে পারলেই তোমাদের মোটামুটি দেখো, স্ট্রেট হচ্ছে একটা জলরাশি। স্ট্রেট কি বললাম, একটা জলরাশি যেখানে কি বলবো, দুটো ল্যান্ডকে সেপারেট করছে। একটা জলরাশি যেখানে দুটো ল্যান্ডকে সেপারেট করছে। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, ভারত এবং শ্রীলঙ্কা। আমরা জানি যাদের একটু বিলিভ আছে আহ, উম, ভগবানের প্রতি, তাদের উদ্দেশ্যে, যে তারা, আমরা জানি যে এখানে রাম সেতু আছে। ভগবান রাম একটা ব্রিজ বানিয়েছিল, মানে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। তো দেখো, সেটা এক্সিস্ট করে কি করে না সেগুলো পরের কথা, কিন্তু আমরা জানি কি, যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অ্যাকচুয়ালি জলরাশি আছে, একটা জল আছে, সেটাকে কে সেপারেট করছে? ওই জলরাশিটাকে নাম দেওয়া হয়েছে পক স্ট্রেট, বা আমরা বাংলায় বলে থাকি পক প্রণালী। তো যে দুটো ল্যান্ডকে যে সেপারেট করছে যে জলরাশি, সেটাকে আমরা বলছি স্ট্রেট। এখানে কোশ্চেনে বলছে নর্থ আন্দামান এবং মায়ানমারকে কোন জলরাশি সেপারেট করছে। প্রথম দেখো, যে প্রথম অপশনে যেটা আছে আমাদের কাছে, আন্দামান স্ট্রেট। আন্দামান স্ট্রেট হচ্ছে ইনকারেক্ট হবে, কারণ হচ্ছে এখানে দেয়ার ইজ নো সাচ মেজর স্ট্রেট রেকগনাইজড। এখানে সেইভাবে কোনো স্ট্রেট রেকগনাইজড হয়নি বা মানা হয়নি। তারপর হচ্ছে প্রি প্যারিস স্ট্রেট। প্রি প্যারিস স্ট্রেট যেটা অপশন সিতে রয়েছে, এটা বলছে আমাদের যে লাইজ বিটুইন প্রি প্যারিস স্টেট, লাইজ বিটুইন তোমার ইন্ডিয়া মায়ানমার, বাট ইট সেপারেটস প্রি প্যারিস আন্দামান এবং নর্থ আন্দামান, নট কোকো গ্রুপ। বেশ। 3 নম্বর, 4 নম্বর ক্যাবোট স্টেট। ক্যাবোট স্টেট লোকেটেড ইন কানাডা বিটুইন নিউ ফাউন্ডেড অ্যান্ড নোভা স্কটিয়া। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি কোকো স্ট্রেট। আমরা এবার ম্যাপ থেকে দেখে নেবো একটু কোকো স্ট্রেটটা কোথায়। দেখো, তুমি ম্যাপের ভারতের এই পোর্শনটাকে যদি দেখো, তাহলে দেখতে পাচ্ছ এটা আমাদের ভারতের ম্যাপ, এবং এই যে পোর্শনটা হচ্ছে বিশাখাপত্তনম। আমি একটু মার্ক করে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে আমাদের বিশাখাপত্তনম ভারতের, এই যে এটা হচ্ছে শ্রীলঙ্কা, এই যে হচ্ছে মায়ানমারের সীমানা শুরু হচ্ছে, আর এই হচ্ছে আমাদের আন্দামান। তাহলে এই যে এই প্রণালীটা কি প্রণালী জানতে চেয়েছে, এটা হচ্ছে কোকো আইল্যান্ড। কোকো আইল্যান্ড এটাকে সেপারেট করছে। তাহলে আশা করছি বোঝা গেল, ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এই যে আমাদের আন্দামানকে তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ইন্দোনেশিয়া, আর এইটা হচ্ছে আমাদের তোমার মায়ানমার। আর এখানে হচ্ছে এই যে কলকাতা এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ভাইজ্যাক, এখানে হচ্ছে চেন্নাই। এইটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে হচ্ছে এটা হচ্ছে কোকো আইল্যান্ড, যেটা মাত্র 45 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে আশা করছি পুরো জিনিসটা তোমাদের কাছে ম্যাপ থেকে ক্লিয়ার হয়েছে। মাক্কা, এটার লোকেশন তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা, তোমার মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে সেপারেট করে চলে যাচ্ছে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ স্টেটগুলো বলে দিই তোমাদের, যেটা বা চ্যানেলসগুলো যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখো, প্রথম যদি আমরা কোনো কিছু দেখতে চাই, সেটা আমি আগেই বললাম পক স্ট্রেট। এটা কানেক্টস বে অফ বেঙ্গল, পক বে এবং সেপারেটেড তামিলনাড়ু অ্যান্ড শ্রীলঙ্কাকে সেপারেট করছে। নেক্সট হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, সেপারেট ফ্রম আন্দামান আইল্যান্ড এবং নিকোবর আইল্যান্ড। তারপরে ডানকান প্যাসেজ আন্দামান আইল্যান্ড এবং সেপারেট করছে রুটল্যান্ড আইল্যান্ডকে, এবং লিটিল আন্দামানকে সেপারেট করছে। নেক্সট হচ্ছে গ্রেট চ্যানেল, সিচুয়েটেড বিটুইন গ্রেট নিকোবর অ্যান্ড সুমাত্রা বা ইন্দোনেশিয়া। গ্রেট নিকোবর এবং সুমাত্রাকে সেপারেট করছে। তারপরে মালিকু কান্ডু, যেটা 9 ডিগ্রি চ্যানেল, সেপারেটস ফ্রম লেকোডিভ আইল্যান্ড বা অ্যান্ড্রন্ড আইল্যান্ড থেকে মিনিকয় আইল্যান্ডকে সেপারেট করছে। নেক্সট হচ্ছে কাকোজ চ্যানেল হচ্ছে লোকেটেড বিটুইন কোকো আইল্যান্ড এবং তোমার বা মায়ানমার, যেটা আমাদের আজকে কোয়েশ্চেন্স ছিল অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে তোমার কোকো আইল্যান্ড এবং মায়ানমার নর্থ আন্দামানকে সেপারেট করছে। এইগুলো মোটামুটি স্ট্রেট কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটা কি কি বললাম, স্টেট অফ হরমোজ, তারপর হচ্ছে স্টেট অফ মালাক্কা, যেটা অলরেডি আমি ডিসকাশন করেছি। এই কটা স্টেট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আপকামিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, নেক্সট কোশ্চেন আমাদের কনস্টিটিউশন থেকে দিচ্ছে। কনস্টিটিউশনের আর্টিকেল 9 থেকে জিজ্ঞাসা করেছে। আর্টিকেল 9 থেকে কোশ্চেনটা হচ্ছে যে আর্টিকেল 9-এ বলছেন, আর্টিকেল 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, মানে আর্টিকেল 9-এ কি বলছে, পার্সনস হু মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান
India who reside outside India, persons who voluntarily acquire foreign citizenship, right to citizenship at the commencement of the India of the constitution. এই কটা জানতে চেয়েছে। তোমাকে প্রথম আগে জানতে হবে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলে। দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেশ কিছু আর্টিকেল আছে, তো সেখানের মধ্যে যে আমরা যদি দেখি যে কনস্টিটিউশনকে আমরা প্রথমত বেশ কিছু পার্টে ভাগ করে রেখেছি। সেই পার্টগুলোকে আমরা যদি দেখি প্রথমে, তো প্রথম পার্ট যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের পুরো কনস্টিটিউশনকে আমরা 12টা শিডিউলে ভাগ করেছি এবং সংবিধানটাকে আমরা 22টা পার্টে ভাগ করেছি। এবং এই যে 22টা পার্ট রয়েছে, এই 22টা পার্টের মধ্যে আমরা প্রথম পার্ট অর্থাৎ যেটা প্রথম পার্ট সেটা হচ্ছে 1 থেকে 4 নম্বর আর্টিকেলকে রেখেছি। এবং এই 1 থেকে 4 নম্বর যে আর্টিকেল, সেখানে আমরা ভারত কী এবং ভারতের সম্বন্ধে বোঝানো হয়েছে। তার মধ্যে পার্ট 2তে আমরা যেখানে সেটা হচ্ছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বকে বোঝানো হয়েছে, যেখানে মানে কে ভারতের নাগরিক আর কে ভারতের নাগরিক নয় এটা বোঝানো হয়েছে। তারপরে যে পার্ট 3তে আমরা মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসকে বলেছি। তারপরে তোমার পার্ট 3 হলো, এরপর আসছি আমরা পার্ট 4। পার্ট 3তে তোমার হচ্ছে 12 থেকে 35 নম্বর আর্টিকেল পর্যন্ত আছে। তারপরে হচ্ছে পার্ট 4-এ আমরা ডিপিএসপি-কে রেখেছি, অর্থাৎ ডিপিএসপি বলতে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেখানে আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত আছে। তারপরে হচ্ছে আমাদের যেটা ডিপিএসপি যেটা হচ্ছে এরপরে মৌলিক কর্তব্য রেখেছি, যেটা 51A। এরকম করে আমাদের বললাম যে আমাদের 12টা পার্ট রয়েছে। তো এখানে আমাদের যেটা দেখব কনস্টিটিউশনের আমরা যে সিটিজেনশিপ, এটা যে এই মুহূর্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিটিজেনশিপ। দেখবো সিটিজেনশিপ আর্টিকেল 324 যেটা আমাদের আছে, সেটা কিন্তু যেটা আমাদের নির্বাচন কমিশনার অর্থাৎ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে ক্ষমতা দেয়, যে বিশেষ ক্ষমতা দেয় যে সে ইলেকশনের সময় বা ইলেকশনের রিগার্ডিং অনেক কিছু করতে পারবে বা তার স্পেশাল ক্ষমতা রয়েছে। আর্টিকেল 5 আমাদের বলছে যে সংবিধান প্রবর্তনের সময় নাগরিকতা কিভাবে দেওয়া হয়েছিল তার প্রসিডিওর বলা আছে। এবং আর্টিকেল 9-এ বলছে, যেটা আজকে আমাদের কোশ্চেন, সেটা বলছে যে যারা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা ভারতের নাগরিক বলে গণ্য হবে না। এবার অ্যাকর্ডিং দিস কোয়েশ্চেন্স আমরা যদি একটু ডিটেলিং দেখি তাহলে বলছে, দেখো প্রথমত যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে না। অর্থাৎ ভারতে কিন্তু ডুয়েল সিটিজেনশিপের কোনো কনসেপ্ট নেই, মানে ভারতে কিন্তু দুটো নাগরিকত্ব দেওয়া হবে না। তাহলে কি হলো, এই কোশ্চেনের উত্তর আমাদের পেয়ে যাচ্ছি কোনটা, এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এই কোশ্চেনটার জন্য পার্সনস হু ভলেন্টারি অ্যাকোয়ার ফরেন সিটিজেনশিপ, যারা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে না। তাহলে অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। আশা করছি তোমাদের বোঝা গেছে এই কোশ্চেনটা। এটা দিয়েছে সেটা যে জিএসটি রিগার্ডিং বলছে দ্য মেন পারপাস অফ জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কম্পেনসেশনস ফান্ড। জিএসটি কি জানতে চেয়েছে। দেখো জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জানি, যেটা হচ্ছে জিএসটি হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ইনডাইরেক্ট ট্যাক্স, এটা তোমাদেরকে জানতে হবে। দেখো প্রথমত জিএসটি আমি অপশন পড়ার আগে আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা একটু বোঝাতে চাই যে রিকল দ্য কনসেপ্ট। আমরা একটু কনসেপ্টটা বুঝি যে হোয়েন জিএসটি ইন্ট্রোডিউস 2017 সালে যখন জিএসটি ইন্ট্রোডিউস হলো, many states were concerned that they might lose revenue because earlier taxes like VAT, মানে আগে যেটা আজকের ডেটে আমরা জিএসটি বলছি সেটা ভ্যাট এক্সারসাইজ ছিল, সার্ভিস ট্যাক্স ছিল, রিপ্লেসড বাই জিএসটি, সেই পুরোটাকে জিএসটি রিপ্লেস করে। দেখো ট্যাক্স দুটো টাইপের হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কোনটা, যেটা গভর্নমেন্ট ডাইরেক্টলি নেয়, মানে ডিরেক্টলি তুমি ইনকাম ট্যাক্স যেমন হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, মানে গভর্নমেন্টকে তুমি দিয়ে এলে দেখো ডাইরেক্ট ট্যাক্স নিলো, মানে ট্যাক্স হিসেবে দেখতে পাই। আর একটা ট্যাক্স হচ্ছে যেটা ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কি, ইনডাইরেক্ট ট্যাক্স তুমি অ্যাকচুয়ালি দেখতেই পাবে না, তোমার কাছ থেকে কখন পকেট থেকে নিয়ে নেবে ট্যাক্সটা, ঠিক আছে। মানে এক টাইপের তুমি বলতে পারো ইনডাইরেক্ট ট্যাক্স, মানে তোমার কাছ থেকে ট্যাক্স না হলো কিন্তু তুমি ট্যাক্সটা রিয়েলাইজই করতে পারবে না তুমি ট্যাক্স দিয়েছো, মানে তোমার কাছ থেকে কিভাবে না হবে তুমি বুঝতেই পারবে না। যেমন ধরো আমাদের পেট্রোল, তেলের দাম হচ্ছে 35 টাকা, নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে 106 টাকা, তাহলে আমরা বুঝতে পারছি বাকিটা হচ্ছে কে নিচ্ছে, তাহলে বাকিটা দিদি আর মোদি নিয়ে নিল, তাহলে এটা হয়ে গেল আমাদের ট্যাক্স। বা
বা ধরো না, তুমি একটা প্যাকেট যত যে কোনো খাবার কিনলে, সেখানে দাম লেখা আছে 20 টাকা, মানে একটা জলের বোতল নিলে 20 টাকা, সরকার নিয়ে নিল 5 টাকা ট্যাক্স। তো এইগুলো হচ্ছে জিএসটি বা ট্যাক্স। মানে ট্যাক্স মানে হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের উপরে ট্যাক্স দিই। মানে ভারতের যে 140 কোটি নাগরিক আছে, সেই 140 কোটি নাগরিক কিন্তু ট্যাক্স দেয়। এবার ট্যাক্সের কনসেপ্টটা ডিফারেন্ট, কেউ ডাইরেক্ট ট্যাক্স দেয়, কেউ ইনডাইরেক্ট ট্যাক্স দেয়। তুমি মনে রাখবে, ভারতের 140 কোটি সিটিজেনই কিন্তু ট্যাক্স প্রোভাইড করে থাকে। বেশ, এবার কি হলো, এবার এই ভ্যাট যে ট্যাক্সগুলো রয়েছে, এবার আগে যে কিন্তু এই ট্যাক্সগুলোকে দুটো ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নেয়, আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নেয়, আর লোকাল গভর্নমেন্টও ট্যাক্স পাই। বেশ, এবার জিএসটি 2017 সালে ইন্ট্রোডিউস হলো, যেখানে স্টেট গভর্নমেন্ট বলছে আমরা ঠিকঠাকভাবে টাকা টাকা পাচ্ছি না। তো সেখানে এই জিএসটি কম্পেনসেশন ফান্ড, যেখানে কি করা হয়, যে স্টেটগুলোকেও তাদের রেভিনিউ ডাইরেক্ট দেওয়া হয়, এবং লস অফ রেভিনিউ অ্যারাইজিং হচ্ছিল সেইটাকেও ডিরেক্টলি করা হয়, এবং এই পিরিয়ডটাকে 5 ইয়ারের জন্য ইমিডিয়েট ভাবে 5 ইয়ারের জন্য করা হয়। তাহলে এক্ষেত্রে আমাদেরকে বলেছে প্রোভাইড ফান্ডিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না, এটার জন্য নয়। নেক্সট আমাদের কি বলছে, অপশন 2 কি বলছে, অপশন 2 বলছে যে আমাদের প্রোভাইড রিলিফ ট্যাক্স পেয়ার্স হু হ্যাভ পেড এক্সেস ট্যাক্স। না না ভাই, কোনো রকম গভর্নমেন্ট মানে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য বা ট্যাক্স পেয়ারদেরকে রিলিফ দেওয়ার জন্য নয়। মানে ট্যাক্স পেয়ার রিলিফের কোনো প্রশ্নই নয়। সাপোর্ট এমএসএমই, যারা মাইক্রো অ্যান্ড স্মল, মানে ছোট ব্যবসা মিডিয়াম ব্যবসা করছে, তাদের সাপোর্ট দেওয়ার জন্য। না না, ওইসব কোনো কিচ্ছু নেই। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের নয়, শুধু গভর্নমেন্টের ইনকামের জন্য করা হয়েছিল। তার পরবর্তী অপশন দেখছি যে টু কম্পেনসেট স্টেট ফর লস রেভিনিউ ডিউ টু ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি। জিএসটি হওয়ার জন্য যে ক্ষতি হচ্ছিল স্টেট গভর্নমেন্টের, সেটার জন্যই। তার মানে আমাদের অপশন, সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে।